শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এই ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদও দেওয়া হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আজকের মধ্যেই সব রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়ন প্রক্রিয়ায় সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে। যেসব বিষয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশও করা হয়েছে। তবে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে 18 দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। এদিকে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, তার আগে গণভোট নিয়ে আলোচনার কোনো, অর্থাৎ নির্বাচনের আগে গণভোট নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঐকমত্য কমিশন বিএনপি জামায়াতের দেয়া বক্তব্যে গণভোট নিয়ে নতুন করে জটিলতা তৈরি হলো কিনা বিষয়টি নিয়ে আলোচনা হবে আজ। জনগণের প্রশ্ন, আসলে গণভোট কখন? দর্শক, তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি গণভোট কখন। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ভাই আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। আনিস আলমগীর ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আপনারাও আমাদের সাথে থাকবেন, ধৈর্য ধরে দেখবেন আজকের এই আলোচনা। বলছিলাম ঐকমত্য কমিশনের একটা সুপারিশ, অর্থাৎ সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে পৌঁছছে। একটু সাংবাদিক হিসেবে আনিস আলমগীরের কাছে প্রথমে একটু যেতে চাই, তার কাছে একটু বিশ্লেষণ শুনতে চাই। আনিস আলমগীর, এই যে সুপারিশ দেওয়া হলো, প্রায় ফেব্রুয়ারি থেকে ঐকমত্য কমিশনের বৈঠক ছিল, প্রায় 8 থেকে 9 মাস বৈঠক হয়েছে। এই বৈঠকের পর আজকে সুপারিশগুলো জমা দিয়েছে, কীভাবে নির্বাচন হবে এবং সাংবিধানিক যেগুলো সাংঘর্ষিক সেগুলো কীভাবে অধ্যাদেশের মাধ্যমে করবে, আদেশের মাধ্যমে। আবার বলা হচ্ছে সংসদে, আগামী সংসদে 270 দিনের মধ্যে একটা সংস্কার কমিশন পরিষদ গঠন করে এটি পাশ করতে হবে, এবং এটা যদি না হয় অটোমেটিক্যালি 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি এটা সংবিধানের সংযুক্ত হয়ে যাবে। এই প্রস্তাবগুলো আছে। সবচেয়ে বড় যে কথাটা রয়েছে সেটা হচ্ছে গণভোট, যেটার সাথে বিএনপি এবং জামায়াতের মধ্যে বেশ কথাবার্তা চলছে। কেউ আগে চাচ্ছে, কেউ নির্বাচনের দিন চাচ্ছে, কিন্তু আজকে একটা অপশন দিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন, গণভোটটা আগে, নির্বাচনের আগেও হতে পারে, নির্বাচনের দিনেও হতে পারে। এই বক্তব্যটাকে আসলে কোনো ধরনের জটিলতা তৈরি করছে কিনা? এটা তো জটিলতা ওই অর্থে যে ওনার যে দীর্ঘদিনের আলোচনা, ওই আলোচনাতেই তো ছিল যে এক পক্ষ চেয়েছিল যেটা আগে হবে, বিশেষ করে জামায়াত চেয়েছিল আগে হবে, আর বিএনপি বরাবরই বলছে যে এটা ইলেকশনের দিন হতে পারে। তো তাহলে তো সেটাই তো রাখলো সরকার। তাহলে এখানে কি ডিসিশন নিল সরকার? তো একটা কনক্রিট একটা ডিসিশন নিতে হবে, হয় আগে নয় পরে। সেটা নিয়ে তখন রাজনৈতিক দলগুলো চিন্তা করার বিষয়। তো একই জিনিস ঝুলিয়ে রাখা হলো এখানে, যে আপনি কনক্রিট একটা ডিসিশন দিলেন না, ঐকমত্য কমিশন আবার দিল, এখন বলবো যে এটা সরকার নির্ধারণ করবে, আমরা সুপারিশ করেছি। তো সেদিক থেকে যে আপনারা যে সুপারিশ করেছেন সেখানেও আবার অনেক প্যাঁচালো বিষয় রয়ে গেছে, যে 9 মাস ধরে এগুলা বাস্তবায়নের বিষয় আছে। বাস্তবায়ন না হলে আবার সেটা হতে পারে, অটোমেটিক হয়ে যাবে, সংবিধানে এটা সংশোধনী হিসাবে গৃহীত হয়ে যাবে। আরও যদি তাও না হয়, আবার এগুলো নিয়ে একটা গণভোট হতে পারে। এত গণভোটের আয়োজন কেন রে ভাই? আগে পরে গণভোট তো এমনিতেই সংবিধানে নেই। যে জিনিসটা আপনি সংযোজন করছেন একটা অবৈধ জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিস এবং টাকার শ্রাদ্ধ করা। আপনি যে জিনিসটা যারা এই গণভোটের সুপারিশ করছে তাদের জনভিত্তি কোথায়? তাদেরকে কে অধিকার দিয়েছে এই সমস্ত ডিসিশন নেওয়ার? আমরা তো সমস্ত অধিকার দেব জনপ্রতিনিধিদেরকে। জনপ্রতিনিধিরা সংসদে যাবে, তারা ঠিক করবে তারা কোন পদ্ধতিতে এটা বাস্তবায়ন করবে। তারা কি জুলাইয়ের যে ইয়েগুলো, সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে, তারা যদি সেটা বাস্তবায়ন না করতে পারে, তারা তো জনগণের কাছে ক্রিমিনাল হিসেবে প্রতিফলিত হবে। তো আপনি সেই সুযোগটা জনগণের প্রতিনিধিদেরকে দিচ্ছেন না কেন? আমরা তো আপনাদেরকে সেই ম্যান্ডেট দিই নাই যে এটা যদি বাস্তবায়ন না করে 9 মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে, কিংবা এই দিন গণভোট হতে হবে। সেই বিষয়গুলো তো
বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধিদেরকে দেন। আপনি যাদেরকে নিয়ে এই এই বাস্তবায়ন পর্ব করেছেন সেখানে কতজনের প্রতিনিধি আছে, যারা যারা জনভিত্তি তাদের কতটুকু আছে? এখানে বিএনপি এবং জামাত ছাড়া তো অন্য রাজনৈতিক দলের ভিত্তিই নাই যারা এখানে স্বাক্ষর করেছে। আর আর তারাও যদি আপনি যদি হোল বাংলাদেশি জনগণের চিন্তা যদি করেন, সেখানেও এটা অনেক অর্ধেকেরও কম হবে যদি আপনি ভোট তত্ত্বে যদি হিসাব করেন। বাট আমি ওই জায়গায় যেতে চাই না। আমি যেতে চাই যে জনগণের প্রতিনিধিরা এটা ঠিক করবে তারা ভোট দেবে কি না দেবে, এবং সেই সংসদের মেয়াদ কতদিন হবে, বা 9 মাসে করবে না 6 মাসে করবে, এগুলোকে দিয়ে একটা আমার কাছে মনে হচ্ছে যে স্পষ্টতই একটা কুয়াশা ধোঁয়াশা এটা যদি তৈরি করা। জনপ্রতিনিধিদের আমি শেষ কাছে করছি দেওয়া যে হয়, একটা ধোঁয়াশা তৈরি করা এবং নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়ায় নিয়ে যাওয়া, জটিল প্রক্রিয়া। নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। এখন এটা নিয়ে এখন অলরেডি আমি দেখেছি যে বিএনপি এটা নিয়ে বলছে যে ঐক্যমত্য কমিশন আসলে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে। তো তার মানে হচ্ছে যে এই নির্বাচন নিয়ে তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছি, এবং এটা অনিশ্চয়তা সৃষ্টি করাই ঐক্যমত্য কমিশনের কাজ হয়ে গেছে। আসলে সমাধানের দিকে তারা যাচ্ছে না, সমাধানের দিকে যাচ্ছে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন জনপ্রতিনিধিদের কাছে দায়িত্বটা দেওয়ার। জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব যদি দেওয়া লাগে, তাহলে এতদিন ধরে ঐক্যমত্য কমিশনের মধ্যে বৈঠকটা কেন হলো? বৈঠকটা করেছে এই জন্য যে তারা একটু সিলেক্ট করেছে কোন কোন সাবজেক্টগুলো। তারা যে সব কিছু খারাপ করেছে আমি তো তা বলবো না। তারা যে 84টা পয়েন্ট দিয়েছে সেখানে অনেক অনেক পয়েন্ট আছে সংস্কারের প্রশ্নে, এগুলো দরকার আছে। কারণ আমরা যে একটা রাষ্ট্র সংস্কারের গল্প বলছি, সেই গল্পটা আসলে কোথায়? সেই গল্পগুলো আপনি ঠিক করে দিয়েছেন। এখন আপনি সেই জায়গাগুলো কনক্রিট করে দিয়েছেন। আমরা এই রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় ছিল মনে করেন তারাই এখন ইয়েতে একমত হয়েছে যে আমরা এই জিনিসগুলো করবে। তো তাহলে যারা যদি করবে, তো যাদেরকে যে ম্যান্ডেট দিবে জনগণ, সেই জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়ে করবে, তাদের সমস্যাটা কোথায়? জি, এটা ধন্যবাদ। একটু আসাদুজ্জামান রিপন, আপনার কাছে প্রশ্ন আসলে আনিস আলমকে বলছে একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, আপনি কি তাই মনে করেন? বিএনপি তাই মনে করেন? যেহেতু জামায়াত বলছে নির্বাচনের আগে গণভোট এবং বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন গণভোট, তাহলে এই দুই পক্ষের একটি কথার টানাটানি এবং কথার যুদ্ধ, আসলে আমরা সামনে যে নির্বাচনের কথা ভাবছি, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা, সেই নির্বাচনের চিন্তা ভাবনাটাও আমরা বিএনপি কতটুকু চিন্তা করছেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচনে নিয়ে যেটা আপনারা চিন্তা ভাবনা করছেন, বিএনপি এরকম নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করছে। মানে আপনার শেষ প্রশ্নের উত্তরটা যদি আমি এইভাবে দিই, দেখুন আপনার এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। 84টির মতো প্রস্তাব স্থাপিত হয়েছে এবং এগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট কয়েকটি, বাকি সবগুলোতে একটা আলোচনা তো আছে এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে এই আলোচনাগুলো অলরেডি ঐক্যমত্য কমিশনে উত্থাপিত হয়েছে এবং মোটামুটি সমঝোতা হয়েছে। সেই সমস্ত বিষয়গুলো তো রেকমেন্ড করার কথা। এর বাইরে যে বিষয়গুলো আলোচনা হয়নি, যে বিষয়গুলোর নিয়ে আপনার সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি, অথবা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে পারেনি, সেই বিষয়গুলো স্টেক হোল্ডার্সদের বাইরে যে, আমার মূল বক্তব্য হচ্ছে স্টেক হোল্ডার্সদের বাইরে যে, ইন দ্য নেম অফ রেকমেন্ডেশন ফ্রম এক্সপার্ট অথবা অপিনিয়ন্স ফ্রম এক্সপার্ট, এই কথাগুলো বলার নামে স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টিস, বিকজ দে আর রিপ্রেজেন্টিং পিপল। এক্সপার্টদের কাছে আপনি এর টেকনিক্যালিটিস নিয়ে আলোচনা করতে পারেন, ঠিক আছে, কিন্তু অন্য কোনো ইস্যু, অন্য কোনো বিষয় যেগুলো আলোচনায় হয়নি, যে বিষয়গুলো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি, যে বিষয়গুলোর সমঝোতাই হলো না, তার বাইরে যে যদি বিশেষজ্ঞদের সুপারিশ নামে যদি সেটা যদি সন্নিবেশিত হয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ মালায়, তাহলে তো সেটা তো আসলে মানে সঠিক হচ্ছে না। তাতে করে যেটা হবে, নতুন বিতর্কের উদ্ভব হবে, আবার নতুন করে মানে ওই সমস্ত বিষয় নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাতে হবে, আবার নতুন করে আলোচনা করতে হবে। এখন এক্স্যাক্টলি আমি জানি না যে সেটা হচ্ছে যে কি কি নতুন নতুন বিষয় এক্সপার্টরা রেকমেন্ড করেছেন। আমাদের পার্টির তরফ থেকে যেটা ফর্মালি যেটা রিয়াকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে আলোচিত বিষয়ের বাইরে যে অন্য কোনো বিষয়ে বলি যদি আপনার ঐক্যমত্য কমিশনের সুপারিশের মধ্যে থাকে,
তাহলে সেটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে না, বরং সেটা আরও ডিসইউনিটি বাড়াবে, অনৈক্যটা বাড়াবে। তো আমরা তো কতগুলো বিষয় আমরা মানে একসাথে একটা সমঝোতা করতে চেয়েছি এবং অনেকগুলো বিষয়ের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছেও। তো সুতরাং সেগুলো আজকেও পত্রিকায় দেখলাম যে অনেকগুলো বিষয় আছে যেগুলো শুধুমাত্র সরকারি নির্দেশই বাস্তবায়ন করা সম্ভব। ওয়েল, সেগুলো তো বিলম্ব করার কোনো দরকার নেই, সেগুলো মানে গভর্নমেন্টের অর্ডারে মানে যেগুলো সহজেই আপনার ইয়ে করা যায়, বাস্তবায়ন করা যায়, সেগুলো করে ফেলতে পারতাম। আর যেই বিষয়গুলো আলোচনার মধ্যেই আসেনি অথবা একমত হতে পারেনি স্টেক হোল্ডার্স মানে পলিটিক্যাল পার্টিসগুলো, সেগুলো এনে অযথা মানে বিলম্ব করা, মানে অর্থাৎ ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো না। যেমন আজকের কথাই যদি বলি, আজকেই যে মানে আমাদের পার্টির তরফ থেকে যে প্রতিক্রিয়াটা দেওয়া হলো যে এর ফলে বরং অনৈক্য বাড়বে, ইনস্টিটিউট অফ এস্টাবলিশিং ইউনিটি, তা না হয়ে ডিসইউনিটিটা আরও মানে ডিসইউনিটির স্কোপ বেড়ে যাবে। তো সেটা তো ঠিক হবে না, কারণ নির্বাচন আছেই মাত্র কয়েক মাস। এই দুই চার দিন পরেই তো আপনার মানে এই মাস শেষ হয়ে যে নভেম্বর পড়বে, নভেম্বরে ঢুকছি আমরা, তারপরে ডিসেম্বর জানুয়ারি, মানে অর্থাৎ আপনার শিডিউল ঘোষণা করার, তফসিল ঘোষণা করার টাইমও চলে আসবে। সুতরাং এখানে নতুন করে আপনার স্কোপস অফ আপনার মানে ডিসইউনিটি এটা কেন ক্রিয়েট করা হবে, এটা ঠিক হচ্ছে না। আমার মনে এই ব্যাপারে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, পার্টিকুলার আমি চিফ অ্যাডভাইজারের কথা বলতে প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি নিশ্চিত মানে প্রজ্ঞার সাথে বিষয়গুলো বিবেচনা করবেন, নতুন করে যাতে কোনো বিতর্ক না হয়। আর যেটা আনিস আলমগীর যে কথাটা ইতিমধ্যে উল্লেখ করেছেন, এটা হচ্ছে যে আমি তো ইনফ্যাক্ট যে আপনার আগে এবং পরের মধ্যে যে কথা, আগে পরে মানে হচ্ছে জামায়াত ইসলামী বলেছে যে গণভোটটা আগে করা বাঞ্ছনীয়। আমরা এবং আমাদের সহযোগী আমাদের সাথে একমত পোষণ করেছেন, আমাদের সাথে একমত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো পোষণ করছেন অর্থাৎ মেজরিটি পার্টিসগুলো, তারা বলেছেন যে গণভোটটা একই দিনে অনুষ্ঠিত হওয়া বাঞ্ছনীয়। একই কারণে অনুষ্ঠিত হওয়া বাঞ্ছনীয় এই কারণে একই দিনে, সেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতি তো আসলে পলাতক লীগের শাসনামলে তো আমাদের অর্থনীতি তো ভালো ছিল না, তারা তো এই দেশের অর্থনীতিতে ফোকলা করে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে, তাই না? এটা তো আমরা সবাই জানি, মানি লন্ডারিং হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। এখন শেষ করি তো, এখন আপনি আরেকটু উনি বিষয়টা রেজ করেছেন যে গণভোট আয়োজন করতে হলে সেটা তো কেন্দ্রীভূত কোনো গণভোট না, সে গণভোটটা তো আপনার প্রতিটি নাগরিকের কাছে যেতে হবে, অর্থাৎ প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। তো প্রতিটি ভোটারের কাছে যাওয়া মানে হচ্ছে আবার নতুন করে একটা নির্বাচন আয়োজন করা, প্রতিটি পোলিং বুথ মানে নর্মাল লাইক অ্যানাদার ইলেকশন, আরেকটা নির্বাচন আয়োজনের মতো একই সেট আপ, একই প্রস্তুতি, একই আয়োজন লাগবে। তাহলে রাষ্ট্রের কি অনেক টাকা, বারবার কেন আমি এই কাজটি করতে যাব? আরেকটা বিষয় হচ্ছে ভোটের বেলায় মানে আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, ভোটের বেলায় আপনি প্রার্থী, উনি প্রার্থী, আমি প্রার্থী, আমাদের প্রার্থিতার ক্ষেত্রে আমাদের যার যার সমর্থক আছে, আমাদের সমর্থকেরা তাদের রেসপেক্টিভ ক্যান্ডিডেটসকে উইন করানোর জন্য তারা ভোট কেন্দ্রে যে বিপুল আগ্রহে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, সেখানে তার ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত অপছন্দের ব্যাপার থাকে, মানে ভোটের মার্কার বেলায় বা প্রার্থীর বেলায় থাকে। সেই জন্য সে যতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি যখন ভোট কেন্দ্রে যাবেন, একইভাবে গণভোটের বেলায় যখন হবে, একজন সাধারণ নাগরিক, একজন রিক্সা চালক, একজন দিন মজুর, একজন কৃষক, একজন সাধারণ গৃহিণী, অক্ষর জ্ঞান সম্পন্ন নন এমন একজন নারী অথবা এমন একজন পুরুষের কাছে এই দেশের রাষ্ট্রপতির 2 মেয়াদ থাকলেই বা কি, 1 মেয়াদ থাকলে কি তাতে তার কি কিছু খুব আসে যায়? এই গণভোটের মধ্যে যে কন্টেন্টসগুলো আছে, যেখানে হ্যাঁ অথবা না বলতে হবে, সেখানে কি এত গভীরে যাওয়ার মতো সেই মানুষজনের সংখ্যাটা কত? এটা তো খুব ডিফিকাল্ট। ফলে পরবর্তীতে অথবা আগাম আমি যদি বলি পরে অথবা আগে, দুটো অপশনই বলছি, যদি আগেও যদি গণভোটটা যদি অনুষ্ঠিত হয়, তাহলে স্টেক হোল্ডার্স কারা? আপনি, আমি, আমরা প্রার্থীরা, আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন এবং অংশীজন গণ অভ্যুত্থানে যারা, তারা হয়তো আমরা একটা রাজনৈতিক আবেগ থেকে, চেতনা থেকে আমরা আমাদের মানে কি বলে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের উত্থিত যেই বিষয়গুলো আছে, অর্থাৎ আপনার মানে চার্টার, জুলাই চার্টার, এইটা যাতে অনুমোদনের সে ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকবে, সচেষ্টতা থাকবে, ঠিক আছে, কিন্তু একেবারে গ্রাসরুট লেভেল এবং ইন্ডিভিজুয়াল লেভেলে কনসার্ন করা, তাদের ইন্টারেস্ট প্রভোগ করার মতো যে পার্সোনাল ইন্টারেস্ট প্রভোগ করা,
আনিস আলমগীরকে এই গ্রুপ অফ পিপল লাইক করতেই পারেন, তারা যত উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে তার জন্য ভোট কেন্দ্রে যাবেন। একইভাবে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর মেয়াদ অথবা মানে একাধিক ক্রমে বা অথবা টোটাল 10 বছর থাকে, এত টেকনিক্যালিটিসগুলোকে মানুষ বোঝে, অথবা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো তাদের তাদের কনসার্ন না ইনফ্যাক্ট। সেই জন্য আমি মনে করি আগে অথবা পরের, এক সেকেন্ডে শেষ করব এই বিষয়টি, সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে মানে করা, একটা হচ্ছে রাষ্ট্রের টাকা অপচয়, অপরটা হচ্ছে স্ট্রেইট একটা এক্সপেরিমেন্ট করা যে কত মানুষ ভোটে আসে বা না আসে, এটা করা ঠিক হবে না, সরকার ঠিক হবে না। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে সেটা কি আপনি ক্লিয়ার করতে চান? বিএনপি যদি বলে না আমরা গণভোট নির্বাচনের দিনেই চাই, এই জায়গায় আপনারা আমরা তো চাই, মানে আমরা তো চেয়েছি অবশ্যই, সেই আপনারা অনড় থাকবেন, জামায়াতও অনড় থাকবে, তাহলে শেষ পর্যন্ত এটা এইখানে আপনার এই মুহূর্তেই আপনার মানে অনড় বা মানে সরে যাওয়ার বিষয়টা নয়। আমরা যার যার অবস্থানগুলো আমরা তুলে ধরেছি এবং এটার প্রোজ এন্ড কনস আমরা আলোচনা করেছি, এটার বেনিফিট কি, এটার মানে কি, এটা এফেক্টটা কি হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রয়োজন বোধে প্রধান উপদেষ্টার মানে নেতৃত্বে বা তার সভাপতিত্বে নতুন করে বিষয়টা রিজলভ হতে পারে। কিন্তু আমি মানে অনড় শব্দটি ইংরেজিতে বোধহয় রিজিডি বলা হয়, এখানে রিজিডিটির বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য স্টেট, ইন্টারেস্ট অফ দ্য পিপল, ইন্টারেস্ট অফ দ্য নেশন। ধন্যবাদ। আমি আনিস আলমগীর একটু যেতে চাই, ইন্টারেস্ট অফ দ্য সিটিজেন, ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, এই বিষয়গুলো আসলে বিগত 54 বছরে আমরা কোন কোন রাজনৈতিক দলের কাছে দেখেছি? আসলে ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, ইন্টারেস্ট অফ সিটিজেন, এই বিষয় কম বেশি তো সব রাজনৈতিক দলেই জনগণের ইন্টারেস্টের কথা বলে। আপনি কোন স্পেসিফিক পয়েন্টে বলতেন? 54 বছরের কত কাহিনী বলবো? জি, একটু আপনি যদি বলতেন আগে যারা ক্ষমতায় ছিলেন তারা নাগরিকের কতটুকু দায়িত্ব পালন করেছেন বা দায়িত্ব পালন করতে সচেষ্ট ছিলেন, কেন এত আন্দোলন সংগ্রামের মধ্যে 54 বছর গেল? 54 বছর গেছে, 54 বছরে তো আমাদের অগ্রগতি হয়েছে। 54 বছর তো আমরা মানে অশ্বডিম্বনীয় ছিলাম না। 54 বছরে আমরা যে রাষ্ট্র থেকে পৃথক হয়েছি সেই রাষ্ট্রের তুলনায় সব কটি পয়েন্টে আমরা এগিয়ে গেছি। তার মানে আমাদের এখানে যেই সমস্ত শাসকরা এসেছেন কম বেশি সবাই অবদান রেখেছেন। অবদান আমরা বরং দেখতে পাচ্ছি না গত 14 মাসে, গত 15 মাসে। গত 15 মাসে বাংলাদেশ যেখানে ছিল তার থেকে পিছিয়ে যাচ্ছে। বিগত 17 বছরে কিছু ইন্টারেস্ট অফ সিটিজেন ছিল। ইন্টারেস্ট অফ সিটিজেন বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন এখানে? আমি মানে সেটাই তো বুঝতে পারছি নাগরিকের না। অধিকার প্রতিষ্ঠা ছিল, নাগরিকের অধিকার নাগরিক কথা প্রতিষ্ঠাতে বলতে পারতো, আপনি যদি ভোটের কথা বলেন, ভোট হয়তো হয়নি, ওইটা পার্টিসিপেটরি ভোট হয়নি। এখানে একদলীয় ভোট হয়েছে, এক গোষ্ঠী নির্বাচিত হয়েছে, কিংবা পার্টিসিপেটরি ভোট যেটা হয়েছে সেখানে তারা বঞ্চিত হয়েছে ভোট দিতে, বা তাদের সাথে প্রতারণা হয়েছে, সেগুলো তো সবাই জানে। এগুলো তো পুরনো প্যাচাল, এগুলো নিয়ে তার কথা বলার কিছু নাই। কিন্তু জন আকাঙ্ক্ষা যদি বলে থাকেন, রাষ্ট্রের অগ্রগতি যদি বলে থাকেন, একেবারে পিছিয়ে গেছি আমরা সেটা তো বলতে পারবো না। আমাদের অনেক কিছু তো এখন বলা হচ্ছে আমাদের এই পাবো সেই পাবো, কোথায় কি পাবো? আমরা তো 5 জুলাইয়ের পরবর্তীতে যে বাংলাদেশ দেখছি, 5 অগাস্টের পরে যে বাংলাদেশ দেখছি, প্রত্যেকটা সেক্টরে আমরা পিছিয়ে আছি। আপনার এই টেলিভিশন টক শোতে আসার জন্য আমাকে এই প্রেস ক্লাব থেকে বের হইতে আধা ঘন্টা লাগছে, কারণ সেখানে একটার পর একটা মিছিল চলতেছে এবং রাস্তা বন্ধ করে। যে এই যে অরাজকতা এবং এই রাস্তাগুলো কে সরাবে, এই যে অরাজকতা, এইটা তো আমি আর দেখি নাই। এটা তো জুলাইয়ের আগে তো এটা এরকম ছিল না তো। রাষ্ট্র আন্দোলন ছিল, আন্দোলন করতে দেওয়া হয়নি, বিষয়টা তো এরকমই না। আন্দোলন ছিল, এটা শৃঙ্খলা ছিল। এখানে যে আপনি রাস্তায় আসবেন, মা বাপ নাই তো এখানে রাস্তায় আসবে, তারা কোথায় দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, আন্দোলন ছিল না কেন? আন্দোলন কি কম ছিল? যে আন্দোলন বলছে, তারা বলছে তাদের কাছে বলা হয়েছে আপনারা এখন কেন আন্দোলন করেন, বলে এই সরকারের আমলে আমাদের সমস্ত দাবি পূরণ করার একটা সুযোগ। না, এই সরকারের আমলে দাবি পূরণের সুযোগ না, এই সরকারের দুর্বলতার সুযোগ। এই সরকার আমলে যে ওনাদের সমস্ত দাবি যে পূরণ হয়ে যাবে তা তো না। উনি দিয়ে গেলেন এবং সেগুলো তো রাষ্ট্র পূরণ করবে কীভাবে সেটাও তো ভাবতে হবে। আমার কাছে এসেছে, আমি তাই আপনার হাতেম তাই হয়ে সবগুলো দিয়ে যাব, কিন্তু পরবর্তী সরকার সেটা কিভাবে চালাবে সেই জিনিসটা কি খেয়াল আছে? সেগুলো তো দেখতে হবে। এখন আমি যেটা আপনাকে বারবার বলতে চাচ্ছি যে এই 17 বছরে কিছু হয় নাই, 25 বছরে কিছু হয় নাই, 54 বছরে কিছু হয় নাই, এইসব গল্প শুনতে আর আগ্রহী না। এখন সামনে কি হবে সেই গল্প আমরা দেখতে চাই। আগামী 5 বছরে কি হবে, 10 বছরে কি হবে, রাষ্ট্রের কি হবে, মানে জনগণের অধিকার কি হবে, সেগুলো আমরা ক্লিয়ার পেতে চাই। কিন্তু আমাদেরকে যে গল্প শোনানো হয়েছিল মানবাধিকার থাকবে, আমাদেরকে যে গল্প শোনানো হয়েছিল আইনের শাসন থাকবে, দুর্নীতি থাকবে না, প্রত্যেকটা সেক্টরে যেটা যেটা বলা হয়েছে তার উল্টোটাই হচ্ছে এবং শেখ হাসিনার আমল থেকে আরো বেশি করে হচ্ছে। তো তার মানে হচ্ছে যে
এখানে এই গল্পগুলো জনগণের কাছে সবসময় একই গল্প শোনানো হয়, জনগণকে শুধু আশ্বাস দেওয়া হয়, আসলে জনগণের যে চাওয়া পাওয়ার সেই ব্যবধানটা রয়ে যায়। সেই কথাই বলছিলাম আমি, জনগণের চাওয়া পাওয়ার ব্যবধানটা রয়ে গেছে, আপনি শেষ কথাই সেটাই বলেছেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল গণভোট কখন। আলোচনায় আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিরতির পর একটু আসাদুজ্জামান রিপনের কাছে যেতে চাই। আসাদুজ্জামান রিপন, আজকে নাহিদ ইসলামও ঠিক কিভাবে একটা আরেকটা জটিলতা তৈরি করলো কিনা, যে প্রশ্নটা একটু আপনাকে করতে চাই। তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অফ ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। যদিও এখনো তারা এনসিপি স্বাক্ষর করে জুলাই সনদে, তাহলে তার এই কথায় জুলাই সনদ নিয়ে কি আবার নতুন করে আরেকটা জটিলতা তৈরি হলো কিনা? না, নতুন করে কোনো জটিলতা তৈরি হয়নি, কারণ জুলাই সনদ অলরেডি সাইন ডিক্লেয়ার্ড। জি, ঠিক আছে। জুলাই অভ্যুত্থানে যারা, তারা এখনো করেনি, যারা নেতৃত্ব দিয়েছে, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব যারা দিয়েছেন তাদের একটি অংশ, যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একটি অংশ, এটা বলতে হবে। কারণ আপনি অ্যাজ এ হোল জুলাই আন্দোলনের নেতৃত্ব, এটা তো 18 বছর একটা কালমিনেশন। 18 বছর ধরে বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা লুটপাট অর্থনৈতিক ব্যবস্থার প্রতিবাদে, নাগরিকদের অধিকার নিয়ে একটা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে সামগ্রিক যে আন্দোলনটা, প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক যে অধিকার স্বীকৃত আছে সেগুলো বাস্তবায়নের জন্য যে লড়াইটা, আন্দোলনটা হয়েছে, সেটা একটা চূড়ান্ত পরিণত হয়েছে গত 24 সালের অগাস্ট মাসের 5 তারিখে। নেতৃত্বে ছিলেন এরা অনেকেই, আমরা মিডিয়াতে যাদের দেখেছি, অসংখ্য মানুষ। এরা কয়েকদিন গ্রেপ্তার হয়েছিলেন, এরকম অসংখ্য মানুষ। আমরাও গ্রেপ্তার হয়েছিলাম, অসংখ্য মানুষ। এরা গ্রেপ্তার থেকে ফিরে এসেছেন। অসংখ্য মানুষ গ্রেপ্তার হওয়ার পরে গুমের হাত থেকে ফেরত আসেনি, তারা হিরো না? যারা ফেরত আসেনি তারা হিরো না? আজকে যে বিগত সরকারের বিরুদ্ধে যে ক্ষোভটা পুঞ্জীভূত হয়েছিল, কেন? অসংখ্য মানুষ, এটাই তো নিয়ম, এটাই তো সেই নেতৃত্বে আসলে তারা ছিল, সেটাই বলছি। কথাটা কেন আপনি বারবার কেন কথাটা পেঁচাচ্ছেন? আপনি কেন সিগনিফাই করতে যাচ্ছেন যে ওই কয়জনই নেতৃত্ব দিয়েছেন? এন্টার পিপল নেতৃত্ব দিয়েছেন, সবাই নেমেছে। ওখানে কোনো ঘোষণা দিয়েছিলেন নাকি? ওখানে কারোর ঘোষণা নেতৃত্ব হয়েছে নাকি? এন্টার পিপল, মা বোনেরা সবাই নেমেছে, ছাত্ররা নেমেছে, সবাই নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্টলি, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বন্ধ ছিল, মাদ্রাসার ছাত্ররা নেমেছে, শ্রমিকরা নেমেছে, রিক্সাওয়ালা নেমেছে। তো সুতরাং এটা তো জনগণের আন্দোলন ছিল। এটা এখন 5ই অগাস্টের পরে যে যার কাজে ফিরেছে, ছাত্ররা কেউ পড়াশোনায় ফিরেছে, শ্রমিকরা কারখানায় ফিরেছে, নারীরা সংসারে ফিরেছেন, অর্থাৎ সংসার কর্মে ফিরেছেন। এটি তো মাদ্রাসা ছাত্র তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছেন। রাজনৈতিক দল হিসেবে যারা বিএনপির কর্মী, যারা ছাত্র দলের কর্মী, তারা জাতীয়তাবাদী ছাত্র দলে ফিরে গেছে। শিবিরের ছেলেরা ছাত্র শিবিরে ফেরত গেছে। কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়নের ছেলে ছাত্র ইউনিয়নে ফেরত গেছে তো বটে। এখন কথা হচ্ছে যে যারা নানাভাবে অন্য দলের সাথে, এর মধ্যে আবার ছিল, মানে সবাই যে আবার দল করতো তা না, কেউ কেউ রিলেশনশিপে ছিল। কীরকম রিলেশনশিপে ছিল? যেমন মনে করেন ফেসবুক স্ট্যাটাসে যারা ম্যারিড তারা লেখে ম্যারিড নাকি, যাদের আবার ডিভোর্স থাকে তারা আবার কি লেখে? ডিভোর্স লেখে না লেখে, যারা সাহসী লিখবে না কেন? লুকোনোর কি আছে? লেখে। কেউ যদি মানে উইডো থাকে, উইডোয়ার লেখে তো, লিখবে না কেন? আবার যদি কেউ সম্পর্কে থাকে তারা কি লেখে? ইন রিলেশন। এখন এখানে আবার ছাত্রদের মধ্যে কেউ কেউ ইন রিলেশনে ছিল, মানে অন্য অন্য দলের সাথে সম্পর্কে ছিল, তাই না? তারা তো এখন স্বীকার করছে ইন রিলেশনশিপে ছিল, তো এটা তারা বলছিল। এখন এই যে এখানে নানা পার্টিজান ছিল, ইন রিলেশনের লোক থাকা ছিল, ইন রিলেশনের লোক আবার দেশের মতন জায়গায় ফেরত গেছে। আবার কি হয়েছে? আবার কিছু ইন্ডিপেন্ডেন্টও ছিল। সুতরাং এই জন্য আমি যেটা বলতে পছন্দ করি সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের ছাত্রদের নেতৃত্বের একটি অংশ, সেটাই সবচেয়ে ওয়েল ডিফাইন্ড টার্ম আমার কাছে মনে হয়েছে। এবং আমার মনে এটা নিয়ে আপনার মানে করে, যদি আপনার যদি এভাবে বলেন যে শুধু তারাই নেতৃত্ব, তাদের আন্দোলনে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে বাম সংগঠনগুলো সবাই তাদের নেতৃত্ব, ইটস নট।
যে যার জায়গা থেকে যে এই যে মানুষগুলো কোনো না কোনো দল করে না, মাস্ট অবশ্যই কোনো করে তো মনে মনে সবাই পছন্দ করে তাদের রেসপেক্টিভ পার্টি তাদেরকে, এই যে আমাদের ওয়াসিম যে ছেলেটা মানে শহীদ হয়ে গেল, এই যে যদি আপনি যদি মুগ্ধর কথা যদি বলেন, মুগ্ধর পরিবার তো বিএনপির পরিবার, এটা তো বলার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং যার যার পার্টি তাকে সাপোর্ট করে, যেমন আমার কথা যদি বলেন, আমি পার্টি বিএনপি অফিস যে আপনার ডিবির হারুন এরা যখন বিএনপি অফিসটাকে যখন ইয়ে করলো, তালাবদ্ধ করলো, আমি কি শেখ হাসিনার শাসনামলের শেষ প্রান্তে আমি কি 3 তারিখে 4 তারিখে অফিসে যে আমার অফিসের তালা ভেঙে আমি দলের লোকজন নিয়ে আমি ঢুকি নেই, সেখানে কি আমরা সমবেত হই নেই? তো সুতরাং যে যার জায়গা থেকে এইভাবে কাউকে গ্লোরিফাই করা অথবা কারোর কন্ট্রিবিউশনকে ইনসিগনিফিকেন্ট করা এটা ঠিক না। কারণ তা যদি হতো তাহলে যদি ওটা তারাই যদি নেতৃত্ব, তাদের নেতৃত্ব যদি সবকিছু হবে, তাহলে তো তাদের নেতৃত্বে বড় একটা রাজনৈতিক দল হওয়ার কথা, ওই স্রোতধারায় তো তাদের পেছনে লোক থাকারও কথা, নাকি থাকার কথা না। বরং ওটা যদি আপনি যদি তাদেরকে খুব বড় মাপে গ্লোরিফাই করেন কাউকে কাউকে, এবং যখন দেখেন তাদের পেছনে লোকজন সেই অর্থে নাই, তাহলে কি আন্দোলনটা ছোট হয় না? বলতে হবে এইভাবে যে আন্দোলনের সবাই অংশগ্রহণ করেছে, আন্দোলন শেষ হয়ে গেছে, যে যার মতো যার যার জায়গায় চলে গেছে, যার যার জায়গা থেকে আন্দোলনের লক্ষ্যের কথা বলছে, যার যার জায়গা থেকে আন্দোলনের প্রত্যাশার কথা বলছে, গণ আকাঙ্ক্ষার কথা বলছে। তো এমন না যে গণ আকাঙ্ক্ষার ধরনটা বদলে গেছে, নিশ্চয়ই না। এখনও তো একটা শোষণমুক্ত, একটা সাম্য, মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্রের কথা তো সব দলই প্রত্যাশা করে, সব দলই তো বলে, এবং সেটার জন্য তারা কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে। এই জন্য আমরা এন্টার জিনিসটা স্বাক্ষর না করলে পরে কি সমস্যা হবে কি হবে না, আমি যদি এই কথায় যদি আসি, আচ্ছা এই কথা যদি তারা যদি স্বাক্ষর না করেন তাতে কি হবে? কিছুই হবে না। আপনি বলছেন কি হবে আপনি আমাকে বলেন। এটা অফকোর্স একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট, নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত ছিল সেই দিন। কেউ সেদিন অংশগ্রহণ করেন, একটা ঐতিহাসিক মুহূর্ত থেকে তারা বঞ্চিত হয়েছেন বা নিজেদেরকে বিরত রেখেছেন। তারা যদি এখনো যদি বলেন যে না এইটা না হলে ওটা করবো না, ওটা না হলে এটা করবো না, বলতেই পারেন। তাদের তো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গিগত অবস্থান তো থাকতেই পারে। আপনি কেন আশা করবেন আপনার এন্টার দাঁড়িয়ে সেমিকোলনের সাথে এন্টার ন্যাশন একমত হবে? ধন্যবাদ। তাহলে এই যে দীর্ঘ দিনের পর দিন আলোচনা হয়েছে, সেটা তো একটা কনসেনসাসে পৌঁছার জন্য। তো সেটা যদি না আসে, রস্যিকার না দীর্ঘিকার, রস্যুকার না দীর্ঘকার, এই আলোচনা যদি চলতে দেন। কিন্তু আপনি এখনই কেন এক্সপেক্ট করেন? চলতে দিলে কোনো সমস্যা হবে না, এটাই কেন? আপনি চলতে দেন, অসুবিধা কি? করতে দেন, বিতর্ক থাকতে দেন। আনিস আলমগীর, আপনি কোনো সমস্যা দেখছেন কেন যে নাহিদ ইসলামরা জুলাই সনদে স্বাক্ষর করবেন, এক ধরনের একটা হুমকি দিয়েছেন? তাদের যুক্তি ছিল এটি সনদ বাস্তবায়ন আদেশের নোট অফ ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশন সুপারিশগুলো লিপিবদ্ধ করলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এই বিষয়ে তাদের বক্তব্যটাকে আসলে আপনি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে বলে মনে করেন কিনা? তারা তো স্বাক্ষর করে নাই, সেটাতে জটিলতা কি হবে? তা অনেকেই তো স্বাক্ষর করে নাই, তাতে কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো এখানে অনুপস্থিত। তো জুলাই সনদ যারা বানাচ্ছে, সেই সনদে কি বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর না করলে এটা বাস্তবায়িত হবে না? সেই সত্য তো নাই। এটা তো বলাই আছে যে ওরা বারবারই বলছে সবাইকে এখানে স্বাক্ষর করতে হবে, যেটা তারা কেন? তাদের বাইরেও তো আরো আছে, বাম 4 দল করে নাই। তো তাহলে তারা করে নাই যে ওরাও তো করে নাই, তো তাহলে ওদের জন্য কি বসে থাকবে? নাকি শুধু এনসিপি করে দিলে হয়ে গেল, সহি হয়ে গেল, বাকি 4 জন কোথায় যাবে? তাহলে 4 দল কোথায় যাবে? তো 52টা রাজনৈতিক দল বা 55টা রাজনৈতিক দলের থেকে মাত্র 25টা করেছে। তো এখানে তো সংখ্যাতেও তো অনেক নাই। আপনি আওয়ামী লীগ আর জাতীয় পার্টির কথা বাদ দেন, বাকি যেগুলো আছে ওগুলো কই? ওগুলোও তো করে নাই। সো এগুলো হচ্ছে আমি মনে করি না যে খুব একটা বড় ধরনের কোনো সমস্যা হবে, কিন্তু ইনডিসেন্ট দেখায়। তারা জুলাই আন্দোলনে যাদের একটা ভূমিকা ছিল, সেই রাজনৈতিক দল যারা সংস্কারের বিভিন্ন দাবি করছিল, তারা যখন এখানে অনুপস্থিত থাকে একটা ইনডিসেন্ট দেখায়। কিন্তু এটা বাস্তবায়নের পক্ষে আমার মনে হয় না যে তাতে কোনো সমস্যা হবে। আর একটা প্রশ্ন, বাংলাদেশের একজন বেশ ভালো উপস্থাপক, নামকরা উপস্থাপক খালেদ মহিউদ্দিন বাংলাদেশে এসেছিলেন। তিনি একটি আলোচনায় বলেছেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার দিবেন, এর জন্য জেল জুলুম হলেও তিনি পরোয়া করেন না, বা তিনি এভাবে বলেছেন যে সেক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটলেও তিনি তা নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। কেউ কেউ বলছেন খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরাবার চেষ্টা করছেন। আপনি কি বলবেন?
আমি এগুলো মনে হয় যে কেউ কেউ বলছে মানে কে এটা কার কথা বলছে? ফেসবুক সামাজিক যোগাযোগ দূর এটা ইয়ে নাকি আপনি নাম বলেন কেউ এটা সামাজিক যোগাযোগে এটা অনেক কথাই আছে, থাকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল কিছু মিডিয়ার লোক কথা তো আছে। আপনি সেটা বলেন সোশ্যাল মিডিয়ার কথা আপনি তো না, কেউ অবহেলা কেউ করার না সুযোগ তো, নেই। কেউ কেউ না, আপনি কেউ কেউ বলেন বলতে যে- সোশ্যাল মিডিয়া। হ্যাঁ আচ্ছা, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি গত 2 দিন থেকে দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন কি বলেছিল, ও বলেছে যে আমি উনি যদি আমাকে সাক্ষাৎকার দেন জি আমি আমি নিতে চাই, এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমি জেলমে যাবে। এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে। প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা সাক্ষাৎকার এখন কেন নেওয়ার প্রশ্ন আসবে, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী যেটা আছে সেটা এখন নিষিদ্ধ হয়ে আছে, যেটা এর আগে আমরা দেখেছি আদালত কর্তৃক তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়াটাও নিষিদ্ধ ছিল বাংলাদেশের মিডিয়াতে। তো তখন তো সেটা ফলো করা হয়েছিল। তারেক রহমানের ইন্টারভিউ এই দেশে কেউ ওইভাবে প্রচার করে নাই, বরং একটা টেলিভিশন তার বক্তৃতা প্রচার করেছিল বলে তারা সাজাও পেয়েছে। তো একই কাহিনী এখানে অ্যাপ্লাইড হবে। আদালত, সরকার যদি নির্ধারণ করে থাকে, আদালত যদি নির্ধারণ করে থাকে যে শেখ হাসিনার ইন্টারভিউ এখানে যাবে না, তাহলে তো সেটা নেওয়ার প্রশ্ন আসে না। এখন কথা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন কেন এটা চাচ্ছে, এটা নির্ভর করতেছে সে কোন মিডিয়ায় কাজ করে। আমি ইচ্ছে করলে আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাই, আমার খায়েশ প্রকাশ করলাম। এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে, শেখ হাসিনা কি বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে? ভাবখানা এমন যে শেখ হাসিনা বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে। শেখ হাসিনা যদি ইন্টারভিউ দেন, আমি দিতে চান, উনি দিতে চান কেন? উনি দিতে চাওয়ার জন্য কি দেশের সারা ওয়ার্ল্ডে আর কোনো লোক পাচ্ছে না? ইন্ডিয়ার দিল্লি হচ্ছে সারা ওয়ার্ল্ড মিডিয়ার হাব। সেখানে এমন কোনো মিডিয়া নাই যেখানে সারা ওয়ার্ল্ডের সেখানে তার প্রতিনিধি নাই। শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান, হাজার হাজার মিডিয়া আছে যে সেটা কভার করার জন্য। এখন কথা হচ্ছে শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেছে কিনা, তা তো করেন নাই। তো শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেন নাই, আরেকজন সাংবাদিক বলবো উনি যদি দিতে চান, এটা নিয়ে এত শোরগোল করার আমি কোনো কিছু দেখি না। দ্বিতীয়ত হচ্ছে যে খালেদ মহিউদ্দিন যে মিডিয়াতে কাজ করেন, মনে করেন উনি বিবিসিতে কাজ করেন, বিবিসি যদি লন্ডনের একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, বা সিএনএনে কাজ করে থাকেন, ওটা যদি আমেরিকান প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে তো তার বাংলাদেশে আইনে যেই কথা বলা হয়েছে শেখ হাসিনা ইন্টারভিউ নেওয়া যাবে না, সেটা তার জন্য প্রযোজ্যই না। তো তাহলে বিষয়টা নির্ভর করছে আমার আউটলেট কোনটা, আমি কার জন্য কাজ করছি। আমার প্রতিষ্ঠানেই তো এটা আমার ইন্টারভিউ পাবলিশ করবে না। তো তাহলে আমার এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, এবং এটা নিয়ে বাহাদুরি করার যেমন দরকার নাই, এবং এটা নিয়ে জুলাইকে মকারি করারও যেমন দরকার নাই, তেমনি জুলাইয়ের যে যোদ্ধারা আছে তারাও এটা নিয়ে হাহাকার যে পড়ে গেছে, এটা আমার প্রয়োজন মনে করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা। শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার কি আছে? শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের নেত্রী, তাকে পরাজিত করা হয়েছে, উনি এখন অন্য একটা দেশে আশ্রিত। তার রাজনীতিতে তাকে প্রাসঙ্গিক করে তুলছে কারা? তাকে প্রাসঙ্গিক করে তুলছে তো বর্তমান সরকার, তাকে প্রাসঙ্গিক করে তুলছে যে জুলাইয়ের ব্যক্তিরা। আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন, বিএনপি আপনি শেষ করতে দেন, আমার শেষ করতে দেন, তারপর কথা বলেন। আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন, স্বাধীনতা যুদ্ধ করে আপনি এমন সব কর্মকাণ্ড করছেন যেটা স্বাধীনতার বিপক্ষে যায়, এবং যেটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে যে আহা, পাকিস্তান আমলেই তো ভালো ছিলাম। তো একই কাহিনী তো আমরা এখনও দেখতে পাচ্ছি। আপনি 5 আগস্ট একটা বিপ্লব ঘটালেন, সেই বিপ্লবের পরবর্তীতে যারা পরাজিত শক্তি তাদেরকে নিয়ে বারবার আলোচনা করছেন, এবং তাদের প্রয়োজনীয়তাটা আপনি জনগণের কাছে বুঝিয়ে দিচ্ছেন কি দিয়ে? আপনার শাসন দিয়ে। আপনার শাসন দিয়ে এমন নিম্নস্তরের শাসন যেটা দিয়ে জনগণ, সাধারণ রিকশাওয়ালা পর্যন্ত আপনাকে রাস্তায় গালাগালি করতেছে। আমি তো কোথাও দেখি না যারা বলেন যে আপনারা ডক্টর ইউনূসের শাসনে এত খুশি, এত আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, সেই লোকগুলোকে আপনারা ইন্টারভিউ করেন। আপনারা যে মিডিয়াগুলো এখন আছেন, তারা সেই লোকগুলোর ভয়েস নেন না কেন? যে সেই লোকগুলো বলুক যে আমরা আনন্দে বন্যায় ভাসতেছি ডক্টর ইউনূসের শাসনে, আমরা ওনাকে আরও 5 বছর চাই, ওনাকে আরও 10 বছর চাই। সেটা না এনে আপনারা ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। আনিস আলমগীর কথা বলছে, খালেদ মহিউদ্দিন কথা বলছে, বা মাসুদ কামাল কথা বলছে, এরা আনতে চাইবে কি করে? আমরা যদি এমন শাসন দিই, আমরা জুলাইয়ের যোদ্ধারা, আমরা যদি চাঁদাবাজি, মাস্তানি এগুলোতে না গিয়ে আমরা যদি রাষ্ট্রকে কিভাবে আগামীতে কিভাবে নিয়ে যাব, রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি কি হবে,
আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এগুলো যদি আমরা জনগণের কাছে তুলে ধরি, আমরা যদি শেখ হাসিনার শাসন যে কত খারাপ ছিল সেটা তুলে ধরতে পারি এবং আমরা দেখাতে পারি যে আমাদের শাসন কত ভালো, তাহলে তো মানুষ শেখ হাসিনাকে স্মরণই করবে না। কিন্তু আপনারাই বারবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছেন, আপনাদের প্রাসঙ্গিকতা আপনারা তুলে ধরছেন এবং তার জন্য আপনারা অন্যদেরকে ব্লেম দিচ্ছেন যে তারা আনতে চায়। তাদের কোন ঠেকা পড়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য? এটা মিডিয়া আনতে চাচ্ছে, মিডিয়া না, যারা জুলাই যোদ্ধা, যারা এই সমস্ত, বা জুলাই যোদ্ধা বলবো না সরাসরি, যারা এই সমস্ত প্রপাগান্ডা চালাচ্ছেন তারা। এভাবে যদি বলি বিএনপি জামায়াতের নেতাদের বক্তব্যেই তো বারবার ফুটে উঠছে এই ধরনের আন্দোলন, এই ধরনের দাবি দেওয়া, ফেসিবাদকে ফিরিয়ে আনার প্রচেষ্টা হচ্ছে। আপনি তাদের বক্তব্য শুনেন নাই? আমি দেখি তাদের কথাও একই কথা বলবো। আমরা যদি ভালো চলি রে ভাই, পেছনে কে তাকায়? মানুষকে যদি আপনি শান্তি দিতে পারেন তো সে পেছনের দিকে তাকাবে না। মানুষ পেছনের দিকে কেন তাকাবে? সে আপনাকে 71-এর কথাই তো বলতেছি, যে আপনি 71-এ এমন পরে যদি আপনি এমন শাসন করেন, আমি হাহাকার করছি, এর আগে তো স্বাধীনতার আগেই তো ভালো ছিলাম, পাকিস্তান যখন ছিলাম। তো আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করবেন মানুষের মধ্যে, জনগণের মধ্যে, তো আপনি আকাঙ্ক্ষা তৈরি করছেন শেখ হাসিনা ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, এখন কোন জাহান্নামে পড়লাম, আপনি কি মনে করেন সেই আকাঙ্ক্ষাটা আপনি তুলতে দিচ্ছেন কেন? যে আপনি কি মনে করেন জনগণ এখন বলছে আমরা আগে ভালো ছিলাম? আপনি রাস্তায় যান, আপনি শুনেন, জি আপনি নিজে শুনেন না, আপনারা যদি মিডিয়াগুলো কভার একটু করেন না কেন? আসাদুজ্জামান রিপন ভাই, যদি এইভাবে আনিস আলমগীরের ভাইয়ের এই বক্তব্য, মানুষ এখন বলছেন আগে ভালো ছিলাম, এই বক্তব্যে আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গ তুলেছিলেন, আমি ওই প্রসঙ্গ আগে একটু বলে নিই যে আপনি খালেদ মহিউদ্দিনের ইন্টারভিউ প্রসঙ্গ তুলেছেন। আমি এটাকে অত গুরুত্ব দিয়ে আলোচনা করার পক্ষপাতী নই, ওই বিষয়ে আমি ঢুকলাম না। একটা ছোট্ট করে বলি, ওই বিষয়ে তিনি 24-এর জুলাই নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এমন কথা উঠে আসছেন যে জুলাই নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এবং বক্তব্যটাও ফেসবুকে, ইউটিউবে এগুলো বেশ ভাইরাল হয়েছে। তাহলে এইটাকে আপনি তুচ্ছ ঘটনা মনে করেন খালেদ মহিউদ্দিনের? জি, আমি ওইটাই বললাম যে জুলাই নিয়ে আমাদের মকারি করা উচিত না। খালেদ মহিউদ্দিনের কোনো বক্তব্য যদি জুলাইকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়ে থাকে, সেটা তিনি অত্যন্ত গর্হিত ভুল করেছেন নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে আপনার এখানে 134টি শিশু কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখানে প্রায় 2000-এর মতো মানুষ অনলি 36 দিনের কিন্তু আপনার শহীদ হয়েছেন। 20,000-এর মতো মানুষ শুধুমাত্র 36 দিনেই পঙ্গু হয়েছেন। সুতরাং এটা নিয়ে মকারি করা, উনি যেটা বলে, এটাকে নিয়ে মকারি করার দুঃসাহস কারোর থাকার উচিত না, এবং এটা নিঃসন্দেহে আপনার নিন্দিত হবে। এবং আমি নিজেও এটাকে নিন্দা করি। জি, আগে ভালো ছিলাম না, আগে ভালো ছিলাম এটা তো একটা মানে কথার কথা, যেমন উদাহরণ টানলেন। কিছু মানুষ মনে করতো যে পাকিস্তান আমলে অনেক ভালো ছিলাম, পাকিস্তান আমলের কিছু লোকজন বলতো ব্রিটিশ আমলে অনেক ভালো ছিলাম, বলতো তো নাকি? কেউ বলতো যে না বিএনপির আমলে অনেক ভালো ছিলাম, কেউ বলতো যে না এরশাদের আমলে অনেক ভালো ছিলাম। দেয়ার আর পিপুল, ভেরি ফিউ পিপুল, তাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকে। তারা কিন্তু খুব সমাজের অগ্রণী শ্রেণী না, তারা সমাজের খুব মানে ক্যাটালিস্ট ফোর্সও তারা নন। যারা শুধুমাত্র ভালো থাকা ব্যাপারটাই নিয়ে যারা খুব বেশি বিবেচিত হন। আরে ভাই, ভালো থাকবেন কি করে? একটা দেশে 18 বছর কোনো গণতন্ত্রের প্র্যাকটিস নাই। একটা দেশের রাষ্ট্রের প্রশাসনকে আপনার দলবাজ বানিয়ে দেওয়া হলো ক্রমান্বয়ে 18 বছর ধরে। হঠাৎ করে আপনি প্রশাসনকে ফেরেস্তা পেয়ে যাবেন, হঠাৎ করে আপনি প্রশাসন ব্রিটেন এবং আমেরিকার মতো বিহেভ করবে, ইভেন ইন্ডিয়ার মতো প্রশাসন বিহেভ করবে 18 মাস পরে, হঠাৎ করে 14 মাসে। ইট ইজ নট এক্সপেক্টেড। আপনি যদি মনে করেন যে পুলিশ 18 বছর চূড়ান্তভাবে ঘুষ খেত, কারণ সে ঘুষ দিয়ে তো চাকরিতে ঢুকছে, ঘুষ দিয়ে মানে আপনার ট্রান্সফার পোস্টিং নেয়, কোটি কোটি টাকা অফার করে, তাদের মানে অবাক কাণ্ড শুনি। কারণ আমি নিজে তো মিডিয়ার লোক, আমি নিজে তো সংবাদপত্রের সম্পাদক। কি শুনি জানেন? যে কোনো প্রতিষ্ঠানের সচিব আনা হবে, এর পেছনে লগ্নি করে, মানে ওই যে যেমন শুনি যে গ্যামলাররা যেমন গ্যামলিং করে, যেমন পেছন বাজি ধরে, একটা সচিবের পেছন ধরে। এরে যদি আনতে পারি তাহলে এর পেছনে এত টাকা, ওর এই জায়গায় আনতে হলে কত টাকা ঘুষ লাগবে, এত টাকা ঘুষ লাগবে, আমি বা আপনি দেবো। দেওয়ার পরে উনি যখন এই পদে আসবেন তখন ওনার কাছ থেকে উনিও চুরি করবে এবং আমাদের টাকাটা উদ্ধার করবো এবং আমরা ফুলে ফেপে উঠবো। সেটা দাঁড়ান, না না, আমার হাতেই সময় নেই। আমার এনবিআর চেয়ারম্যান আনবেন, ও পেট্রোলিয়াম কর্পোরেশনের কি চেয়ারম্যান বা এমডি আনবেন, মানে মাল আছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো আপনি
রাতারাতি ভাঙতে পারবেন না, এটা সত্য, কারণ এটা চলেছে। আপনি পুলিশকে চলেছে কেন ভাই, এখন কি চলছে না? না, এখন তার কোনো পলিটিক্যাল এটা মানে এটা হওয়ার কোনো কারণ নাই, এখন কোনো পলিটিক্যাল পার্টি নাই ক্ষমতায় গেল, কিন্তু এটা তো চলছে। এই যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা দাঁড়িয়ে গিয়েছিল, সেটাকে ভাঙার জন্য তো একটা প্রত্যয় লাগবে, সেটি তো জুলাইয়ের আকাঙ্ক্ষা স্ট্রেইট, সেটা ভাঙার জন্যই তো জুলাইয়ের আকাঙ্ক্ষা। আপনি আপনি অন্ধকার দেখতে পাচ্ছেন, আপনি বিপদ দেখতে পাচ্ছেন, তা আপনি অন্ধকার যখন বিপদ থাকে, যখন আপনি ভূতের ভয় পান, কি করেন? আপনি তাবিজ গ্রহণ করেন অথবা ঝাড়ফুঁক করেন, পানি খান। সেই জন্যই জুলাই এখন হয়েছে। রাইট, আপনি যখন অন্ধকার দেখবেন, নির্বাচনের সংখ্যা দেখবেন, আপনি ভালো প্রার্থী দেবেন। সোজা কথা, খারাপের এগেনস্টে আপনার লড়াইটা হবে ভালো দিয়ে। যাবতীয় যা ভালো সে ভালোগুলো নিয়ে আপনি আগান। উনি তার সাথে আমি একটা বক্তব্যতে একমত, আপনি যদি অনেক কিছু ভালো করেন, অনেক ভালো কর্মসূচি দেন, অনেক ভালো কথা বলেন, এবং মানুষ যদি বিশ্বাস করে যে আপনি ভালোগুলো করবেন, তাহলে তো শঙ্কার কোনো কারণ নেই। মানুষ, তবে একটা আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, 2-4 জন যে বা যারা বলে যে ভালো ছিলাম অথবা শেখ হাসিনা, নট অ্যাট অল। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল আগের দফা, অনেক কান্নাকাটি করে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা এসেছে। এইবার তো দেশে শিশুগুলোকে যে হত্যার কাণ্ড তো স্বীকারই করে না, কোনো রিমোর্স নাই, কোনো রিপেন্টেন্স নাই। চুরি চামারি করে 300, 350, 400 বাড়ি তার একজন মন্ত্রী বানিয়েছে বিদেশে। এটা নিয়ে তাদের কোনো নাই, হতাশা নাই। আজিজ খানের মতন লোক সিঙ্গাপুরে বাংলাদেশের মালগুলো, টাকা পয়সাগুলো পাচার করে দিয়ে সিঙ্গাপুরের শীর্ষ 19 ধনীর মধ্যে একজন হয়ে গেল। এটি নিয়ে তাদের কোনো অনুশোচনা নাই, সোজা কথা। তো যাদের কোনো অনুশোচনা, এগুলো হচ্ছে মানে এগুলো ড্রাকুলা, এগুলো দৈত্য। বাংলাদেশের দৈত্যের শাসন, আর বাংলাদেশের দৈত্যের শাসন মানুষ কখনই গ্রহণ করবে না। ভবিষ্যতে কাউকে দৈত্য উঠতে যেমন দেখতে চায় না, অতীতের কোনো দৈত্য সরকারও মানুষ পছন্দ করবে না। আর কোনো দৈত্যরূপী, কোনো দানবরূপী কাউকে, সেটা পলিটিশিয়ান হোক আর যেই হোক, কাউকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ধন্যবাদ অসংখ্য। দর্শক, এতক্ষণ আলোচনা চলছিল গণভোট কখন বিষয় নিয়ে, আলোচনা ছিল অন্যান্য বিষয়গুলো নিয়েও। আলোচনায় ছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, ছিলেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।